আজ রাতে গল্প শোনাতে আসি, শুনবেন নাকি একটা গল্প? হুতুম প্যাঁচা। আপনারা শুনছেন কলতান। আজ হুতুম প্যাঁচায় আপনারা শুনবেন সোমনাথ ব্যানার্জির লেখা একা খাওয়া নিষেধ। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে হৃদ, পিশাচিনীর ভূমিকায় সোনালী, পোস্টার ডিজাইন ও বিশেষ সহযোগিতায় সায়নী, সম্পাদনায় হৃদ এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় প্রিয়াঙ্কা। শুরু হচ্ছে সোমনাথ ব্যানার্জির লেখা একা খাওয়া নিষেধ। রাতের বেলা এই রাস্তাটা বরাবরই ফাঁকা থাকে। আজও তার অন্যথা হয়নি। দূরে স্ট্রিট ল্যাম্পের আলোগুলো দপ দপ করে জ্বলছে। আকাশে মেঘ জমে আছে, মনে হয় বৃষ্টি হবে। হোক, তাতে অবশ্যই ভ্যাপসা গরম থেকে শান্তি পাওয়া যাবে। অন্ধকার রাস্তায় হাওয়াই চটির চটপট শব্দ করতে করতে এগিয়ে আসছে একটা ছায়ামূর্তি। তার হাতে একটা থলে, তাতে কি আছে অন্ধকারে ভালো বোঝা যায় না। হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়ল লোকটা। জামার পকেট থেকে বিড়ির প্যাকেট বার করে একটা বিড়ি ধরালো, তারপর আবার হাঁটতে শুরু করলো। দূরে কোনো এক বাড়ির দেয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত 11টার জানান দিল। লোকটা সেই আওয়াজ শুনে আরো জোরে পা চালালো। তার পিছন দিকের দুটো ল্যাম্পের আলো হঠাৎ নিভে গেল। লোকটা সেদিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে চলল। সে জানতেও পারল না তার থলে থেকে ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়ছে, আর একটা ছায়ামূর্তি সেই রক্তের দাগ অনুসরণ করে সেই লোকটাকে ফলো করতে করতে এগিয়ে চলেছে। একটা 3তলা ফ্ল্যাটের সামনে এসে লোকটা দাঁড়ালো। পকেট থেকে চাবি বের করে এগিয়ে গেল লিফটের দিকে। লিফটের 2 লেখা বোতামটায় চাপ দিয়ে দরজা বন্ধ করে দিল। লিফট 3 তলায় এসে থামল। এই ফ্লোরে 3টে ঘর, সিঁড়ির দিকে 2টো আর লিফটের পাশে একটা ছোট্ট প্যাসেজে আরো একটা। লোকটা লিফট থেকে বেরিয়ে প্যাসেজের দিকে হাঁটা শুরু করলো, আর ঠিক তখনই তার কানে এলো একটা শব্দ। সিঁড়ি দিয়ে কেউ কি উপরে উঠে আসছে? কিন্তু সে যখন লিফটে ছিল তখন তো কাউকে চোখে পড়েনি। লোকটা সিঁড়ির রেলিং ধরে একবার নিচের দিকে তাকালো। না, কেউ নেই। সিঁড়ি পুরো ফাঁকা। মনের ভুল মনে হয়। রাতের বেলা নিস্তব্ধ জায়গায় এমন কত ভুলই না হয়। এমন অনেক জিনিস ঘটে যা আমাদের খালি চোখে ধরা পড়ে না। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো সে। দরজার পাশেই সুইচ বোর্ড। সুইচ টিপে হলের আলোটা জ্বালালো সে, কিন্তু আলো জ্বলল না। লোডশেডিং নাকি? কিন্তু না, সে তো 1 তলার ঘরেও টিভির আওয়াজ পেয়েছে ঢোকার সময়। এসব ভাবতে ভাবতে থলেটা রান্নাঘরে রাখতে যাবে এমন সময় ডোরবেল বাজলো। এত রাতে আবার কে? পকেট থেকে ফোন বের করে টর্চ জেলে চারিদিকে তাকালো একবার। আবার ডোরবেল বাজলো। 1 বার, 2 বার, 3 বার। ধীর পায়ে লোকটা এগিয়ে গেল দরজার দিকে। আই হলে চোখ রেখে কাউকে দেখতে পেল না। বাইরেটা অন্ধকার হয়ে আছে। সত্যি অন্ধকার, নাকি বহিরাগত আই হলে হাত চাপা রেখেছে?
হঠাৎ তাকে চমকে দিয়ে আবার ডোরবেলটা বাজলো। আস্তে করে দরজা খুলল সে, কিন্তু না, বাইরে কেউ নেই। বেশ বিরক্ত হলো লোকটা। এত রাতে কে এভাবে ইয়ার্কি মারছে তার সাথে? আরো দুই একবার দেখে দরজা বন্ধ করে দিল সে। দরজা বন্ধ করে পিছনের দিকে ব্যালকনির জানলার দিকে তাকাতেই লোকটার হাত থেকে ফোনটা পড়ে গেল। একা এই অন্ধকার ফ্ল্যাটে, তার সাথে ওটা কে? ব্যালকনির দিকে মুখ করে এই ফাঁকা ঘরে কে ঢুকে পড়ল? ফোনটা তুলে টর্চ বন্ধ করলো লোকটা। তারপর ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো ব্যালকনির দিকে। লোকটার গোটা শরীর তখন ঘেমে উঠেছে। সে কোনো রকমে এগিয়ে গেল ছায়ামূর্তিটির দিকে। সেটি মনে হয় মহিলা, কারণ তার পরনের শাড়ি, মুখটা ঢাকা দেওয়া। মূর্তিটি কি কাঁদছে? কারণ অনেকক্ষণ ধরে ফোঁপানোর আওয়াজ পাচ্ছে লোকটা। এবার লোকটা সাহস সঞ্চয় করে মূর্তিটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর আমতা আমতা করে বলল, দেখুন, আপনি প্লিজ আমার ফ্ল্যাট থেকে চলে যান। আমি এখানে একাই থাকি। যদি কেউ দেখে নেয় আমার মতো ব্যাচেলার ছেলের ঘরে একটা মেয়ে ঢুকেছে, তাহলে আমাকে ফ্ল্যাট থেকে তো বের করে দেবেই, তার সাথে আপনার সংস্থানও চলে যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। প্লিজ লিভ মাই ফ্ল্যাট রাইট নাও। হঠাৎ ঝোড়ো হাওয়া দিল, সঙ্গে শুরু হলো আকাশে বিদ্যুতের ঝলকানি। হঠাৎ এক কান ফাটানো আওয়াজ, কাছে কোথাও বাজ পড়লো মনে হয়। হাওয়ায় মূর্তিটার মুখের ঘুমটা সরে গেল। তার অবিন্যস্ত চুল হাওয়ায় উড়ছে। মূর্তিটা ধীরে ধীরে লোকটার দিকে তাকালো। সে কি অদ্ভুত চাহনি! আবার বিদ্যুতের ঝলকানি। লোকটা স্পষ্ট খেয়াল করলো মূর্তিটির চোখে মণি বলে কিছু নেই, পুরোটাই কালো। এতক্ষণে কান্না বন্ধ হয়েছে, তার বদলে শুরু হয়েছে এক অদ্ভুত গোঙানি। কাউকে ধীরে ধীরে মারলে যেরকম গোঙানি হয় সেরকম। লোকটা দু পা পিছিয়ে এলো। মূর্তিটিও লোকটির দিকে একইভাবে গোঙাতে গোঙাতে এগিয়ে আসতে লাগলো। এবার লোকটা খেয়াল করলো মূর্তিটির পা উল্টো। সে উল্টো হেঁটে আস্তে আস্তে এগিয়ে আসছে লোকটার দিকে। আবার বাইরে বাজের শব্দ, সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। লোকটা দু পা পিছিয়ে আসে, মূর্তি উল্টো পায়ে দু পা এগোয়। এমন করে হঠাৎ লোকটার খুব কাছে এসে পড়লো মূর্তিটা। লোকটা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার হার্টবিট বেড়ে গেছে। চোখ বুজে সে অপেক্ষা করতে থাকলো মৃত্যুর। 1 2 3 4 5। কিন্তু কিছু হয় না কেন? আস্তে আস্তে চোখ পিট পিট করতে করতে খুলল লোকটা। মূর্তিটা কোথায়? সে তো সামনে নেই। পিছনে ঘুরে দেখবে? দেখাই যাক না। এতক্ষণে সে বুঝেছে মূর্তিটার লক্ষ্য সে নয়। পিছনে ঘুরে সে যা দেখলো তার মাথা ঘুরে গেল। মূর্তিটা এগিয়ে চলেছে সেই থলের দিকে। তারপর আস্তে আস্তে সে থলের সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। ফোঁস ফোঁস শব্দে হঠাৎ কিছু শুঁকতে আরম্ভ করলো। তারপর
মুখ নামিয়ে থলে থেকে বার করলো একটা বড় কাতলা মাছ। এই মাছটাই তো লোকটা নিয়ে এসেছে একটু আগে। সে বলে উঠলো, আরে আরে করছেনটা কি? এটা তো আমার নিজের, কম করে 4 দিন চলে যেত, রাখুন ওটা। মূর্তিটা মাছটা ফেলে দিল, তারপর তাকালো লোকটার দিকে, তারপর হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলো। সেই হুঙ্কার শুনলে যে কোনো লোকের মাথা ঘুরে যাবে। লোকটা ভয়ে দুপা পিছিয়ে এলো। মূর্তিটা আবার মাছটা তুলে নিয়ে রান্নাঘরে রাখা ইন্ডাকশন ওভারের সামনে এসে দাঁড়ালো। তারপর ওভেনের দিকে তাকিয়ে আঙুল নির্দেশ করে বোঝালো তাকে মাছটা ভেজে দিতে হবে। বাইরে বৃষ্টি থেমেছে। লোকটা এবার লাইট জ্বালালো, তারপর আস্তে আস্তে ওভেনের সামনে এসে দাঁড়ালো। তারপর মাছের টুকরোটা প্রাণপণে ছুরি দিয়ে কাটতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো তাড়াহুড়ো এসে নিজের আঙুলটা কেটে ফেলেছে, আর সেই রক্তের গন্ধ পেয়ে আবার সেই পিশাচিনী হিংস্র হয়ে উঠে আবার হুঙ্কার দিল। ভয়ে কোনো রকমে লোকটা নিজের আঙুল চুষতে শুরু করলো। সে তখন ভয় পেয়েছে। এই পিশাচিনীকে সে আস্তে আস্তে ভয় পেতে শুরু করেছে। কোনো রকমে মাছের একটা টুকরোয় নুন হলুদ মাখিয়ে গরম প্যানে ফেলে দিল, আর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই আততায়ীর দিকে। এমন সময় তার চোখ গেল দরজার দিকে। দরজার পাল্লা খোলা। আচ্ছা, পালালে কেমন হয়, একবার চেষ্টা করে দেখবে নাকি? মাছ, ওভেন সব যার নামে যাক, দরজা খোলা, তাকে পালাতেই হবে। হল লাগোয়া রান্নাঘর থেকে দরজার দূরত্ব আনুমানিক 10 ফুট। যাওয়ার আগে সে একবার তাকালো সেই পিশাচিনীর দিকে। সে তখন এক মনে টিভির সামনে রাখা রিমোটটা নেড়ে চেড়ে দেখছে। এর পরের ঘটনাগুলো ঘটল খুব দ্রুত। লোকটা এক লাফ দিয়ে হলঘর থেকে দরজার সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই পিশাচিনীর চোখ পড়লো তার দিকে। এক হুঙ্কার দিয়ে সে দরজা গার্ড করে লোকটার মুখোমুখি চলে এলো। তার চোখে তখন আগুন জ্বলছে। বিকৃত গলা করে সে বলল, পালাবি? আমার সামনে থেকে পালাবি? আজ পর্যন্ত কেউ পার পায়নি, তুইও পাবি না। মাছ চাই আমার, হয় মাছ দে, নয় নিজের জান দে। বলে দরাম করে দরজাটা দিয়ে দিল। লোকটা দেখলো সেই আততায়ীর হাতের আঙুলগুলো নখহীন। ওদিকে বন্ধ ফ্ল্যাটের ভেতর থেকে ভেসে এলো এক আর্তনাদ। বাজের শব্দে চটাক করে ঘুম ভেঙে গেল সোমেনবাবুর। লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছিলেন। অবশ্য দুপুরে ভাতের পর ভাত ঘুমটা অনাবশ্যক জরুরি হয়ে পড়েছে। ফোনের স্ক্রিনটা জেলে দেখলেন রাত প্রায় 9টা ছুঁই। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলেন তিনি? না, এবার উঠে দুপুরে করা মাছের ঝোলটা গরম করতে হবে। লাইট জেলে উঠে পড়লেন তিনি। টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ফ্রিজ থেকে মাছের বাটিটা বের করে রান্নাঘরের ডাইনিং টেবিলে রাখলেন। গ্যাস জ্বালাতে যাবেন এমন সময় কলিং বেল বাজলো। এখন আবার কে এলো? বিরক্ত হয়ে দরজা খুললেন তিনি, কিন্তু না, কেউ নেই। তবে কি তার মনের ভুল হলো, নাকি সত্যি বেল বেজেছিল? দরজা খোলা রেখে লিফটের দিকে এগিয়ে গেলেন একবার। লিফট দোতলাতেই রাখা আছে। এই 5 তলার ফ্ল্যাটে উনি একাই থাকেন, কিন্তু এভাবে কে বেল বাজালো? দরজা বন্ধ করে বাথরুমে ঢুকলেন তিনি। ওদিকে সোমেনবাবুর অজান্তে ঘরে ঢুকেছে একটি মূর্তি। ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে টেবিলে রাখা মাছের বাটির দিকে। হঠাৎ বাজ পড়ল, আর জানলার পাশে রাখা টেবিলে সেই মূর্তির হাতে আলোর ঝলকানি এসে পড়ল। মূর্তির সবই আছে, কেবল দুটো হাতে
কোনো নখ নেই, নখহীন 2 হাতের 10 আঙুল, ঠিক সোমেনবাবুর গল্পে লেখা পিশাচিনীর মতো। এতক্ষণ আপনারা শুনছিলেন সোমনাথ ব্যানার্জির লেখা একা খাওয়া নিষেধ। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম আরও ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হবে হুতুম প্যাঁচা। সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে রাখুন। সকলে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কলতান।